কোন পথে যাচ্ছে বাংলাদেশ? ধন্যবাদ জেসিনা, আপনার সাথে আসলাম। আমি দিল্লি থেকে মাত্র কালকে রাতে আসছি। সো দেশের অবস্থা একদিনে ওখান থেকে একরকমভাবে বুঝেছি, আর দেশে আসার পরে একদিনে বোঝা মুশকিল। বাট আপনি যদি বলেন বিশ্লেষণ করতে, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, দেশে আপনি ওখান থেকে বুঝে কি দেখেছেন সেটাই আমাকে ফার্স্টে বলছি যে হ্যাঁ, ব্যাপারটা কি যে দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ দেশে এখন মূল যে বিষয়টা, যে নির্বাচন কোন সময় হবে, জনগণ এত বছর ভোটিং রাইটস এটা এক্সারসাইজ করতে পারেনি, কোন সময় নির্বাচনটা হবে, এইটা সব কিছু ছাপিয়ে এখনও সবচেয়ে বড় আলোচনার ইস্যু, এতে কোনো সন্দেহ নেই। এবং এইটা এই ভোটিংয়ের এই বিষয়টা, এটা জনজীবনে আপনার এবং এটাকে আমি এক ধরনের ইনহেরেন্ট প্রেজেন্সের মতো বলছি, যেটা মানুষের মনের চিন্তার পেছনে রয়ে গেছে। বাট এটা বাদে আপনি যদি জনগণের যদি এখন বর্তমান এই জীবনযাত্রা যে বিষয়টা, সেটাকে যদি দেখেন, তাহলে আমি বলবো যে আমার কাছে মনে হয় যে আপনি যদি নর্মাল সোশ্যাল মিডিয়াতে যান বা অন্যান্য জায়গায় যান, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে এই রোজার মাসটাকে নানা কারণেই অনেকে ওয়ান অফ দ্য বেস্ট রামাদান বলছে। আপনার দ্রব্যমূল্যের দাম কম তুলনামূলকভাবে আগের অনেক রমাজানের তুলনায়, যেখানে আগে আপনার রোজার মাসে দাম বাড়তো, এবার দামের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম। বিদ্যুতের একটা ইস্যু, ইলেকট্রিসিটি, আমাদের কিন্তু সামার অলরেডি স্টার্টেড, কিন্তু বিদ্যুতের কিন্তু এখন পর্যন্ত আমি বাইরে থেকে যেটা দেখেছি, আমি কিন্তু এখানে এসে এখনো দেখিনি, বাট আমি কিন্তু যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং আমার বাসায় কথা বলে যেটা জেনেছি, এটা বিদ্যুৎ এখনো যায়নি। সো এই পার্টিকুলার দুইটা জায়গায় গভর্নমেন্টের সাকসেস আছে। এবং আপনার যদি আরও ম্যাক্রো ইকোনমিক লেভেলে যদি দেখেন, যে ইকোনমি আমরা ইনহেরিট করেছিলাম, ইন্টারিম গভর্নমেন্ট যেটা ইনহেরিট করেছিল, সেই ম্যাক্রো ইকোনমি কিন্তু এখন আমি বলবো না যে স্টেবল, বাট যেরকম খারাপ হওয়ার কথা ছিল তার ধারে কাছেও যায়নি। আপনার রিজার্ভ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সামান্য হলেও বেড়েছে। আপনার ম্যাক্রো ইকোনমিক একটা স্টেবিলিটির দিকে দিন দিন আমি গভর্নমেন্ট যাচ্ছেই বলতে পারি। সো ইকোনমিক ফ্রন্টিয়ারে জিনিসটা ভালো। এখন আসি পলিটিক্যাল ফ্রন্টিয়ারে। একটু বিধ্বস্ত বাংলাদেশ থেকে ইকোনমিক্যালি যদি চিন্তা করি আমরা, উঠে আসার দিকে, সেদিক থেকে ইকোনমিক ফ্রন্টিয়ারে আই রাদার কল ইট সাকসেস গুলো পজিটিভ আপনি বলতে চাইছেন। এটাকে আমি সাকসেস বলবো। আপনি যেটা আমাকে বললেন যে নির্বাচন কোন সময় হবে, হ্যাঁ বলেন, গো অ্যাহেড। মানে আমার ইকোনমিক ফ্রন্টিয়ারে আমি ফার্স্টে সাকসেসের কথা বলে নিলাম, এটা এক ধরনের সাকসেস এই গভর্নমেন্টের। পলিটিক্যাল ফ্রন্টিয়ারে আমি বলবো যে এটা এখনো গভর্নমেন্টের জন্য, দেশের মানুষের জন্য খুবই আনচার্টেড একটা টেরিটরি। মানে এখানে কি হচ্ছে পলিটিক্যাল ফ্রন্টিয়ারে সেটা বোঝা মুশকিল। কারণ কারণ ইন্টারিম গভর্নমেন্ট, আমরা এর আগে যতগুলো ইন্টারিম গভর্নমেন্ট দেখেছিলাম, 11 সরকার তো ইন্টারিম গভর্নমেন্টই ছিল, বাট ওটার বৈশিষ্ট্য আলাদা। ওটা তো আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে বেশি পরিচিত ছিল, তাই না? ওটা তো আসলে 11 সরকার বলি আমরা। এই গভর্নমেন্টের ক্যারেক্টারিস্টিক্স পলিটিক্যালি খুবই ডিফাইন করা খুব মুশকিল। কারণ এই গভর্নমেন্টের যারা ধরেন এখন আমি বলবো যে যারা এই অ্যাডভাইজার র্যাঙ্কে বা অ্যাডভাইজার পজিশনে আছে, তারা পলিটিক্যালি কিন্তু তাদেরকে আপনি কমপ্লিটলি ডিসকানেক্টেড বলতেও পারবেন না। তারা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ইউজুয়ালিতে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পারপাস চাইছিল যে ট্রানজিশনাল পিরিয়ডে একটা গভর্নমেন্ট তারা নির্বাচন করে চলে যাবে। কিন্তু এই গভর্নমেন্ট এক্স্যাক্টলি সেই ক্যারেক্টারিস্টিক্সটা ধরে রাখতে পারেনি প্রথম থেকেই, এবং ধরে রাখছেও না। তো তাদের কিন্তু মূল লক্ষ্য নির্বাচন করা না বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। যদিও আমাদের চিফ অ্যাডভাইজার উনি কিন্তু একটা নির্বাচনের ডেট দিয়েছে, ডিসেম্বর থেকে নেক্সট জুন পর্যন্ত, এবং এটাতে এখন পর্যন্ত সবাই স্টিক করছে।